আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবগুলা গ্রুপেরই একেবারে কমন সাবজেক্ট হওয়ার পরেও আইসিটির প্রতি কেমন যেন আমাদের একটা অনীহা কাজ করে। অনেক স্টুডেন্টই আসো, বিশেষ করে যারা কমার্স অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, এদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আইসিটিটা একটু কঠিন মনে হওয়ার কারণে, মানে অনেকের কাছেই হয়তো কঠিন মনে হইতে পারে, সো একটু কঠিন মনে হওয়ার কারণে দেখা যায় যে এটার প্রতি একটা অনীহা কাজ করে যে ভাই এটা আসলে পড়তে মন চাইতেছে না। কিন্তু ভাই এখন এইচএসসি পরীক্ষার আগে এই জিনিসটা তো আসলে পড়তে হবে, এইটুকু রিয়েলাইজেশন তো আসা উচিত, তাই না? সো এইটুকু রিয়েলাইজেশন যদি তোমার মধ্যে আইসা থাকে, তাহলে 3 দিনে তুমি আসলে পুরা আইসিটিটা কিভাবে কভার করতে পারো সেইটা নিয়ে তোমাদের সাথে আজকে ফুল একটা ডিসকাশন করব। সো দেখো, আমি আমার মতো করে একটা রুটিন তোমাদের জন্য আসলে সাজাইছি। এটা এদিক সেদিক হইতে পারে, তুমি তোমার মতো করে ডিস্ট্রিবিউট করে নিতে পারো, বাট আমার কাছে যেটা মনে হয়েছে, পার্সোনালি যেটা প্রেফার করতেছি আমি, সেটা হচ্ছে যে তুমি 3 দিন টাইম নিয়ে বসবা। এই 3 দিনে তুমি অন্য কোনো সাবজেক্ট পড়ো বা না পড়ো, কতক্ষণ পড়তে হবে সেটার কোনো ডিউরেশন আমি দিব না। তুমি 3 দিন টাইম নিয়ে বসবা। 3 দিন টাইম নিয়ে বসে তুমি অন্য কোনো সাবজেক্ট পড়ো বা না পড়ো, তোমার আইসিটিতে যতটুকু তুমি টার্গেট করছো, এই টার্গেটের চ্যাপ্টার গুলো তুমি অ্যাটলিস্ট শেষ করে উঠবে। এখন এটা শেষ করতে তোমার যদি 10 ঘন্টা লাগে, এরপরে যদি তুমি অন্য সাবজেক্ট পড়ার সময় পাও তাহলে পড়বা, আর যদি না পাও তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আইসিটি পড়া হইলেও তোমার 3 দিনে এই জিনিসপত্রগুলো শেষ করতে হবে। তো দেখো, প্রথম দিনে তুমি আসলে যে কাজটা করতে পারো, একেবারে সবচেয়ে বেশি পরিচিত যেই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিটা তুমি প্রথম দিনেই শেষ করে ফেলাইতে পারো। এইটুকু তুমি প্রথম দিনে সব সংখ্যা পদ্ধতি পুরোটা শেষ করলা। এটা একটু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। অধ্যায় 1-এ আইসা তুমি যেটা করতে পারো, যে অধ্যায় 1-এ যেহেতু একটু ডিটেইলসে লিখতে হয় বা একটু রিডিং লিখতে হয়, একটু রিটেন আইটেম বেশি, সো অধ্যায় 1টাও কিন্তু তুমি একদিনে চাইলে শেষ করে ফেলাইতে পারবা। এখন কোন কোন চ্যাপ্টারের কি কি পড়তে হবে সেটা সহ আমি বলে দিতেছি, ওটা নিয়েও টেনশন নাই। আর অধ্যায় 2-এর অর্ধেকটা তুমি প্রথম দিন শেষ করে রাখতে পারো। তাহলে দেখো, প্রথম দিনেই তোমার কিন্তু অনেকটুকু পোর্শন শেষ, মানে সহজ জিনিসগুলো আমরা প্রথম দিকেই শেষ করে ফেলাইছি। সেকেন্ড ডেতে আইসা তুমি অধ্যায় 2-এর বাকি অংশগুলো পড়বা। অধ্যায় 4 এইচটিএমএল পড়বা, আর এই দিক থেকে লজিক ফাংশন সরলীকরণ, ন্যান্ড গেট, নর গেট দ্বারা অন্যান্য গেট সরলীকরণ, এই জিনিসপত্রগুলো একটু পড়বা। ঠিক আছে? তাহলে অধ্যায় 2, অধ্যায় 4, লজিক ফাংশন সরলীকরণ, এইটা হচ্ছে আমার সেকেন্ড ডে এর কাজ। থার্ড ডেতে এসে কি করবো ভাই? থার্ড ডেতে এসে এনকোডার, ডিকোডার, অ্যাডার, এই পোর্শনটুকু শেষ করে ফেলাবো। এটা কিন্তু লজিক গেটেরই পোর্শন, সেইটারে আমরা রাখছি হচ্ছে আমাদের থার্ড ডেতে। আর লাস্টে অধ্যায় 5টাও কিন্তু একটু রিটেন আইটেম বেশি লিখতে হয়, একটু রিটেন লিখতে হয়। সো অধ্যায় 5টাও কিন্তু তুমি মোটামুটি তাড়াতাড়ি শেষ করে ফেলাইতে পারবা। সো এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন, যে কোন কোন দিন কোন কোন চ্যাপ্টার গুলা পড়বো। এখন কোন কোন দিন কোন কোন চ্যাপ্টার গুলা পড়বো, এটা কিন্তু রিওরিয়েন্টেশন হইতে পারে, তোমাদের সুবিধা মতো তোমরা আসলে সাজাই নিতে পারো। কারো যদি মনে হয় যে আমি থার্ড ডে দিয়ে শুরু করবো, থার্ড ডে হবে আমার ফার্স্ট ডে, তাহলে তুমি সেটাও আসলে করতে পারো, ওইটা নিয়েও আসলে সমস্যা হয় না। কিন্তু সিকোয়েন্সটা এরকম হইলে বেটার, কারণ অনেক সময় দেখা যায় এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার একটু লিঙ্ক আপ আছে, প্লাস আমরা জিনিসপত্রগুলো এমন ভাবে সাজানোর ট্রাই করছি যেন তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলোর সাথে একটু রিটেন টার্মও তোমার পড়া লাগে। সো ওইরকম ভাবে আর কি জিনিসপত্রগুলো সাজানো। আচ্ছা, এরপরে আসো অধ্যায় 1 থেকে আসলে কি কি পড়তে হবে। অধ্যায় 1 থেকে পড়তে হবে ভাই প্রথমেই ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। সো এই জিনিসপত্রগুলো তোমার একটু পড়ে ফেলাইতে হবে। এখন বায়োমেট্রিক্স এর মধ্যে কি কি হইতে পারে, ওই যে আই স্ক্যানার ছিল বা আইরিশ স্ক্যানার ছিল, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ছিল। এই যে বায়োমেট্রিক্স এর যে ডিভাইস গুলো আছে বা বায়োমেট্রিক্স এর ডিভাইস গুলার ইউজ কি কি, এই জিনিসপত্রগুলো তোমার পড়তে হবে। এটা কিন্তু তুমি টেস্ট পেপার খুলে নিয়ে বসলেই বুঝবা। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, এই যে তোমাদের রুটিনটা সাজানো আছে, এই রুটিনটা কিন্তু তোমার চ্যাপ্টার গুলার বেসিক পড়া, সিকিউ পড়া, এমসিকিউ পড়া সবকিছু কিন্তু এই দিনেই শেষ করতে হবে। তুমি শুধুমাত্র চ্যাপ্টার পড়ে শেষ করে গেলা, সিকিউ বা এমসিকিউ প্র্যাকটিস করলা না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে জিনিসটা খুব বেশি একটা, মানে কি বলে এটারে, এফিশিয়েন্ট হবে না। এন্ড সেই ক্ষেত্রে তোমার হয়তো দেখা গেছে আরো সময় বেশি লাগতে পারে, 3 দিনের জায়গায় তোমার 6 দিন লেগে যেতে পারে, যে তুমি এই 3 দিন শুধুমাত্র থিওরি গুলা পড়লা আর বাকি 3 দিন হচ্ছে তুমি আবার সিকিউ এমসিকিউ সলভ করলা। সো ওই কাজটা করা যাবে না। যেই চ্যাপ্টার গুলো যেই দিন পড়তেছো ওই দিনে ওই চ্যাপ্টার গুলোর সিকিউ এমসিকিউ সব সলভ করে ফেলবো। প্রিভিয়াস অ্যাটলিস্ট 5 বছরে সলভ করবো, অ্যাটলিস্ট 5 বছরে সলভ করবো, শর্ট সিলেবাসের ভিতরে যতটুকু আছে ওইটুকু জিনিসপত্রে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমার হচ্ছে এই জিনিসপত্রগুলো এখন পড়া লাগতেছে। এবার আসো ভাইয়া সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের কি কি আছে? মেইনলি ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মেথড, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তারপরে পড়তে হবে মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম, যে প্রথম প্রজন্মের মোবাইল, দ্বিতীয় প্রজন্মের মোবাইল, এই জিনিসপত্রগুলো একটু জাস্ট হালকা রিডিং করলেই কিন্তু পারবা। তোমরা পুরো মোবাইল ফোনের এভলিউশনটা হয়তো দেখছো চোখের সামনে, যে প্রথমে আমরা বাটন ফোন চালাইতাম, এরপরে যে নোকিয়ার বড় ফোনগুলো আসলো,
ওই যে কিউআরটি কিবোর্ড সহ একটু মোটা কিবোর্ডের। সো তারপরে আস্তে ধীরে টাচ স্ক্রিন ফোন আসলো, তারপর হচ্ছে ফোনের মধ্যে এখন সবকিছু করা যাচ্ছে। সো এই জিনিসপত্রগুলো তোমরা কিন্তু আস্তে ধীরে চোখের সামনে দেখছো। আমার নিজেরই মনে আছে, আমি নিজেই এক সময় দেখছি আমার আব্বু যখন বিদেশ থাকতো, সো আমরা নিজেরা চিঠি লিখতাম, ওই চিঠি লেখা মানে যুগটাও আমরা পাইছি, আমি পাইছি। সো আমি পাইলে তোমরা যেহেতু আমার মোটামুটি হয়তো 4-5 বছরের ছোট, সো 4-5 বছর ছোট হলে তোমরাও কিন্তু এই জিনিসটা দেখার কথা। হয়তো জন্মের পরপরই চিঠি বিলুপ্ত হয়ে গেছে এরকম হইতে পারে, বাট মানে অ্যাকচুয়ালি এভলিউশন যতটুকু হয়েছে এইটুকু কিন্তু তুমি তোমার চোখের সামনে দেখছো। সো মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম, এটা পুরো মনে রাখতে আসলে খুব বেশি একটা কষ্ট হওয়ার কথা না। নেটওয়ার্কের শ্রেণী বিভাগ, নেটওয়ার্ক টপোলজি, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। টপোলজি গুলোর মধ্যে কোনটা সবচেয়ে এফিসিয়েন্ট, তারপর হচ্ছে কোনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কোনটা সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসপত্রগুলো জাস্ট তুমি একটু বই খুললেই পড়লেই পাওয়া যাবে। ক্লাউড কম্পিউটিং, সো এই হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টারের পড়ার জিনিসপত্র। দেখো এখন কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও আছে, তোমার ইউটিউবে অনেকগুলো ফ্রি প্লেলিস্ট আছে শুধুমাত্র আইসিটির এই চ্যাপ্টার গুলা বা এই টপিক গুলার উপরে। সো তুমি যদি বই থেকে পড়ার পরে কোনো জায়গায় না বুঝো, তুমি কিন্তু জাস্ট সার্চ দিয়ে একটু দেখে নিলেই কিন্তু বাদ বাকি জিনিসটুকু বুঝে যাওয়া। সো আলটিমেটলি এটা নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নাই। তোমার এখন কাজ হচ্ছে জাস্ট জিনিসপত্রগুলো একটু পড়া, এর বাইরে আর অন্য কোনো কিছু করা লাগবে না। এরপরে কি আছে অধ্যায় 3। অধ্যায় 3 এ এসে ওই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, এগুলোর থেকে সিকিউ এমসিকিউ কিন্তু মোটামুটি সেম টাইপেরই আসে। সো সংখ্যা পদ্ধতির রূপান্তর যদি তোমার করতে দেয়, তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তর ওই যে অক্টাল থেকে ডেসিমালে যাইতে হবে, ডেসিমাল থেকে আবার বাইনারিতে যাইতে হবে, বাইনারি থেকে হেক্টাতে যাইতে হবে। সো এরকম বিভিন্ন রূপান্তর আসতে পারে। সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, একটু বাইনারি যোগ বিয়োগটা আমরা শিখা যাব। বাইনারি যোগ বিয়োগটা শিখে গেলে তারপর হচ্ছে এই জিনিসপত্রগুলো হয়ে যেতে পারে। আবার আরেকটা এরকমও দেয় যে তোমার সিকিউ গুলা আমাদের সময় আসলে এরকম ভাবে আসতো যে ধরো যে দুই বন্ধু মার্ক পাইছে, দুই বন্ধুর পরীক্ষার খাতা দেখাইছে, দুই বন্ধুর মার্ক দেখতে চাইছে, এখন জিজ্ঞেস করবে যে কার মার্ক বেশি আসছে বা কে ক্লাসে প্রথম হয়েছে, দুইটা নাম্বার দিয়ে দিবে, দুইটা ভিন্ন বেইজে। সো তোমার ওগুলো ডেসিমালে কনভার্ট করে কম্পেয়ার করে বলতে হবে যে কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট। এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু আসলে আসে পরীক্ষাতে। তারপরে 2 এর পরিপূরক, ওই যে বাইনারি বিয়োগের ক্ষেত্রে 2 এর পরিপূরক তোমরা শিখে আসছো সেইটা। লজিক ফাংশন সরলীকরণ, ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা, এটা খ নাম্বারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কি আছে অন্যান্য গেট বাস্তবায়ন, তোমার নর গেট আর ন্যান্ড গেট দিয়ে যে দেখাইতে বলবে যে এটা সার্বজনীন গেট, তো তখন তোমার অন্যান্য গেটগুলো এই গেটের মাধ্যমে প্রকাশ করে দেখাইতে হবে। তারপর হচ্ছে এনকোডার পড়তে হবে, ডিকোডার পড়তে হবে, আর অ্যাডার পড়তে হবে। সো অ্যাডারের মধ্যে ওই যে হাফ অ্যাডার ফুল অ্যাডার এই দুইটা পড়তে হবে একটু ভালো মতো। এই জিনিসপত্রগুলো পড়লে কিন্তু আমার হচ্ছে অধ্যায় 3 শেষ হয়ে যাইতেছে। অধ্যায় 4 HTML এবং ওয়েব ডেভেলপমেন্ট। সো তোমরা এটা পড়ে একেবারে খুব বেশি বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে বা ওয়েব ডেভেলপার হয়ে যাবে এরকম না, একেবারে বেসিক জিনিসপত্রগুলো তোমাদের এখানে শিখাইতেছে। ওয়েবসাইটের কাঠামোটা পড়তে হবে, ফরম্যাটিং ট্যাগ গুলা জানতে হবে, লিস্ট তৈরি করতে পারতে হবে, এটা HTML খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। লিস্ট তৈরি, ছবি সংযুক্ত, হাইপারলিংক, টেবিল তৈরি। অনেক সময় সবগুলা প্রশ্ন একসাথে মিলাইয়াও আসতে পারে। সো তুমি এখান থেকে একটা টপিক পড়লা আর একটা টপিক পড়লা না, এই কাজটা ভাইয়া করো না। সাপোজ তোমার বললো যে একটা ওয়েবসাইটের জন্য টেবিল তৈরি করে দেখাইতে, ওই টেবিলের মধ্যে কোনো একটাতে হাইপারলিংক কানেক্ট করতে বললো, কোনো একটাতে ছবি যুক্ত করতে বললো, কোনো একটাতে লিস্ট বানাইতে বললো, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট। সো তোমার কিন্তু তখন ওই সবগুলা প্রবলেম মিলে একটা প্রবলেমের মধ্যে ঢুকাই দিছে। সো তোমার কিন্তু ওই সবগুলা প্রবলেমই পারতে হবে। ওয়েবসাইট তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ, ওই যে ঘ নাম্বারে অনেক সময় জানতে চায় তোমাদের কাছে যে কোনো একটা কলেজে হয়তো ওয়েবসাইট বানাবে, সো সেই ওয়েবসাইট বানানোর জন্য প্রধান শিক্ষক সবাইকে ডাক দিয়ে নিয়ে বসছে। সো সে এখন জানতে চাইতেছে যে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত একটা ওয়েবসাইট বানাতে। সো এই জিনিসপত্রগুলোই তোমরা কিন্তু সৃজনশীলে পাবা। আচ্ছা, এরপরে ফাইনালি প্রোগ্রামিং, এটা অনেকেরই দরকারি একটা টপিক আমার কাছে মনে হয়, যে অনেকেই সারা বছর প্রোগ্রামিং স্কিপ করে আসছো, এখন লাস্ট মোমেন্টে এসে মনে হইতেছে যে ভাই প্রোগ্রামিং থেকে তো একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন আসবেই। সো প্রোগ্রামিংটা একটু হালকা পাতলা দেখা যাওয়া দরকার, যে বাই চান্স যদি আমার অ্যান্সার করা লাগে তাহলে যেন অ্যান্সার করে দিয়ে আসতে পারি। সো প্রোগ্রামিং এর মধ্যে প্রথমেই পড়তে হবে ভাই অনুবাদক প্রোগ্রাম, ক্ষেত্রফল সংক্রান্ত, এখানে যা যা দেওয়া আছে এই কয়েকটা প্রোগ্রামিং পড়লেই হয়ে যাবে। এখন প্রোগ্রামিং এর মধ্যে ফ্লো চার্ট বানানো, তারপর হচ্ছে আরো যেসব জিনিসপত্র আছে প্রয়োজনীয় জিনিসপত্র, সো সেই সব জিনিসপত্রগুলো সহ কিন্তু পড়তে হবে। তুমি খালি হচ্ছে প্রোগ্রামিংটা পড়লা, অ্যালগোরিদম পড়লা না, বা অ্যালগোরিদম পড়লা ফ্লো চার্ট পড়লা না, এরকম করা যাবে না। প্রত্যেকটা প্রোগ্রামের ফ্লো চার্ট, অ্যালগোরিদম, প্রোগ্রামিং, তিনটা জিনিসই একেবারে ভালো মতো করে ফেলাইতে হবে। এখানে যেগুলো আছে এই কয়েকটা পড়লেই আমি দেখছি ম্যাক্সিমাম বোর্ডে আসলে কমন পড়ে। অনুবাদক প্রোগ্রাম, ক্ষেত্রফল সংক্রান্ত, তাপমাত্রা পরিবর্তন সংক্রান্ত, আসলে এগুলো সবগুলোই কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম, তাই না? ক্ষেত্রফল বের করার জন্য তোমার একটা প্রোগ্রাম লিখতে হবে, যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বের হয়ে আসে। সো ওটুকু লিখলেই হয়ে যাবে। তাপমাত্রার পরিবর্তন বিয়োগ করার জন্য, দুইটা সংখ্যার বিয়োগ আর তাপমাত্রা পরিবর্তন দুইটা কিন্তু সেম টাইপের প্রোগ্রাম।
ধারা সংক্রান্ত তোমার একটা ধারার যোগফল বের করতে দিতে পারে, ছোট বড় সংখ্যা নির্ণয়, এরকমও হইতে পারে যে তোমার কোনো একটা স্কুলের প্রিন্সিপাল হচ্ছে সে কোন একটা প্রোগ্রাম তৈরি করবে খাতা দেখার জন্য, সো কে ফার্স্ট হয়েছে কে ছোট সেকেন্ড হয়েছে এটা এখন কেমনে ডিস্ট্রিবিউট করবে, দুইজন ছাত্রের নাম্বার দিয়ে দিবে, বলবে যে এদেরকে হচ্ছে ছোট বড় সংখ্যা কেমনে নির্ণয় করবা। সো সেই জিনিসটাও কিন্তু আসতে পারে সৃজনশীলের মধ্যে। জোড় বিজোড় খুবই সোজা, 2 দিয়ে জাস্ট ভাগ করলে জোড়, মানে ভাগশেষ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে জোড়, আর ভাগশেষ যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে বিজোড়। তারপর লিপ ইয়ার নির্ণয়, এইটা একটু ভালো মতো পড়ে যাবে ভাইয়া, লিপ ইয়ারটা খুবই ইম্পর্টেন্ট। গ্রেডিং পদ্ধতি নির্ণয়, সো কোন একটা কলেজের রেজাল্ট শিট দিবে বা হচ্ছে এরকম কোন একটা কিছু দিবে, সো সেই ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি কেমনে বাইর করতে হবে, ফ্যাক্টোরিয়াল বাইর করা কোন একটা সংখ্যা, দুইটা সংখ্যার লসাগু বা গসাগু, এইটা ভাইয়া ধরো যে পরীক্ষায় আইসা বইসা আছে, দুইটা সংখ্যার লসাগু গসাগু বাইর করতে দেওয়া, এটা পরীক্ষায় মনে করো যে আইসা বইসা আছে, তুমি যেই বোর্ডেরই হও না কেন, যারা যারা ভিডিওটা দেখতেছো কোনো না কোনো একটা বোর্ডে এই প্রশ্নটা আসবেই। সো যদি আইসা থাকে তাহলে ভাই কমেন্ট করে একটু জানাই দেওয়া যাবে পরীক্ষার পরে আইসা, ঠিক আছে। সো ম্যাক্সিমাম বোর্ডে আসলে এই টাইপের প্রবলেম গুলার থেকে, মানে এই প্রোগ্রামিং গুলার থেকে আসলে পরীক্ষায় আসে, এর বাইরে আর অন্য কোনো কিছু কিন্তু খুব একটা আসে না। আচ্ছা, এই ক্ষেত্রফলের মধ্যে কিন্তু ভাই ত্রিভুজের ক্ষেত্রফল আছে, চতুর্ভুজের ক্ষেত্রফল আছে। আমি খালি এক্সাম্পলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলছি দেখা মনে করেন না যে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ গেছে। ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সবগুলাই হচ্ছে ক্ষেত্রফলের মধ্যে কানেক্টেড। ছোট বড় সংখ্যা নির্ণয় আর তাপমাত্রার পরিবর্তন, মানে দুইটা সংখ্যার বিয়োগ করা লাগবে, এরকম প্রবলেম গুলা সবগুলা কানেক্টেড। বাট সৃজনশীল গুলা আসলে এই টাইপের মধ্যগুলা থেকেই আসে, এর বাইরের থেকে আসলে সৃজনশীল খুব একটা আসতে দেখা যায় না, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলোই যদি আপনারা একটু কষ্ট করে এই 3 দিন সময়ের মধ্যে পড়ে ফেলান, তাইলেই কিন্তু আইসিটিতে একটা সুপার প্রিপারেশন হয়ে যাবে। সো যাদের যাদের এই ভিডিওটা একটু হেল্প করবে, আপনাদের মতো যাদের অবস্থা আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিন, সবাই মিলে একসাথে একটা ভালো রেজাল্ট করে নিয়ে আসবো। দেখা হবে বিজয়।